কলকাতার রাস্তা দিয়ে একটি বালক হেঁটে যাচ্ছে। তরুণ বালক, উন্নত নাসা, বড় বড় চোখ, প্রশস্ত বক্ষ, প্রশস্ত গ্রীভা। এমন একটি তরুণ বালক যে আগামীতে যুবক হবে, তা সে হেঁটে চলেছে। এমন সময় একটি চিৎকার ভেসে আসলো, চারিদিকে হইচই। একটা ঘোড়ার গাড়ি উন্মত্তের মতো ছুটেছে। তখন ইঞ্জিন গাড়ি ছিল না। হইচই দেখে বুঝতে পারলো ঘোড়ার গাড়িটি কোনো কারণে ভয় পেয়ে সে দৌড়চ্ছে। সহিস নেই। ভেতরে একটি গাড়িতে মহিলা বসে আছেন, তিনি আর্তচিৎকার করছেন। চারিদিকের বাঁচাও বাঁচাও রব এই দেখেই, কিন্তু কেউ এগিয়ে এলো না। তরুণ বালক কয়েক সেকেন্ডের ভিতর নিজের সিদ্ধান্ত নিয়ে নিল। সেই দৌড়ে ঘোড়ার গাড়ির সাথে চলতে লাগলো এবং ঘোড়ার লাগাম ধরল। এই বালকটি আর কেউ নয়, স্বামী বিবেকানন্দ, যে নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত। পাড়াতে সবাই তাকে ডাকত নরেন। এই নরেন শুধু ভারতবর্ষে একটি ঘোড়ার লাগামই ধরেনি, ভারতবর্ষের লাগাম ধরেছিল। সারা পৃথিবীকে ভারতবর্ষের আধ্যাত্ম পাঠ করিয়েছিল। সারা ভারতবর্ষের পণ্ডিত ব্যক্তিরা তার কাছে শ্রদ্ধায় মাথা নামিয়েছিল। আজ যে পৃথিবীতে ভারতবর্ষের প্রতি সমীহ বা ভারতবর্ষের যে উন্নতির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, তা শুরু করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্তই ভারতের স্বাধীনতা আন্দোলনের উদ্গাতা। এই নরেন্দ্রনাথ দত্তের এই রোমাঞ্চকর দৃশ্যটি এই সবাই দেখতে পেল। সে ছিল খুব সাহসী। নিজের জীবনকে বিপন্ন করে অন্যকে রক্ষা করা তার নেশার মতো ছিল। ঘোড়ার লাগামটা ধরে নিল। আমরা জানতে পারলাম সেই তরুণ বালক বিবেকানন্দ, তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। এই বালকটির পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত। তিনি প্রসিদ্ধ দত্ত বংশে সিমলা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বনাথ দত্ত ছিলেন মানিগানি লোকদের একজন। কলকাতার বিখ্যাত এক উকিল ছিলেন। সবাই তাদের সমীহ করত এই পরিবারকে। তার স্ত্রীর নাম ছিল ভুবনেশ্বরী দেবী। 1863 সালের 12ই জানুয়ারি তারিখে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী গর্ভে এই সন্তানের জন্ম হয়। কখনো কখনো তার যন্ত্রণা এত অস্থির হয়ে উঠতেন ভুবনেশ্বরী দেবী, তার দুষ্টমির সীমা পরিসীমা ছিল না। মায়ের তার কাকে সামলানোই ছিল মায়ের পক্ষে বিরাট ঘটনা। যখনই সে অশান্ত দুষ্টময় করত, তখনই তিনি কলতলায় নিয়ে যেতেন। শিব শিব বলে তার মাথায় জল দিতেন। বালক নরেন শান্ত হয়ে যেত। বালক নরেন মায়ের কাছে রামায়ণ পাঠ শুনত। রামা সীতা রামের উপর তার অগাধ শ্রদ্ধা ছিল। তিনি তাদের মূর্তি এনে পূজা করেন। মায়ের কাছে এই সীতারামের গল্প শুনে শুনে তাদের বন্ধুদের নিয়ে তিনি ধ্যানও করতেন। একদিন তিনি একটি লোককে জিজ্ঞেস করলেন, তাদের বাড়িতে এসেছিল, যে হনুমানজি কি কোথায় দেখতে পাবো? বালকটি বলল, ওই লোকটি হেসে এসে বলল, তাকে তো তুমি কলা বাগানে দেখতে পাবে। কলা ছাড়া তো হনুমানজির চলে না, কলা খেতে নিশ্চয়ই আসবে। একদিন সেই ছোট্ট বয়সী কলা বাগানে গিয়ে বসে রইল হনুমানজিকে দেখবার জন্য। কিন্তু হনুমানজির দেখা মিলল না। বাড়িতে এসে মাকে বলল। মা বলল, অন্য বাগানে চলে গেছে। একদিন নরেন, তার বাবা ছিল বড় উকিল, তার বাড়িতে অনেক লোকজন আসতো, মক্কেল আসতো। তাদের অনেক রকম তখন জাতপাতের প্রভাব ছিল, অনেক হুকু ছিল, প্রত্যেক জাতের জন্য একটি হুকু। নরেন হুকুর একদিন হুকু টানছে ঘরে বসে বসে। প্রত্যেকটা হুকু জাতের হুকু টানছে, জাতপাত যায় কিনা। বাবা হাসতে হাসতে বললেন, নরেন তুমি এ ঘরে কী করছো? সে বলছে, বাবা আমি দেখছি সমস্ত হুকুতে মুখ দিয়ে জাত যায় কিনা।
বাবা হেসে উঠলেন। নরেন ধ্যান খেলতো। একদিন ধ্যান করতে বসেছে বন্ধুদের নিয়ে, সামনে শিবের রামের মূর্তি, আর ধ্যানে বসলেই তো নরেন বিভোর হয়ে যেত, তার চারিদিকে কোনো খেয়াল থাকতো না। এই শিশু বয়সেই তার ধ্যানের গভীরতা ছিল। হঠাৎ একটি গুগ্র সাপ তাদের সামনে চলে এলো। অন্যান্য ছেলেরা পালিয়ে গেল, কিন্তু নরেন পালালো না, নরেন শুনতেও পেল না। সাপ তার কথা কানে গেল না। সাপটি তার সামনে দিয়ে চলে গেল। পরে বাড়িতে সবাই জিজ্ঞেস করলো, তুই সাপ দেখতে পাসনি? কি করে পাবো, আমি যে ধ্যান করছিলাম, বিভোর হয়ে গেছি আনন্দে। এও এক অন্য আনন্দ এসে আমাকে ধরে। সাপটা তো পরে পালিয়ে গেছে। স্কুলেও তার দুষ্টুমি শেষ ছিল না। স্কুলে ভর্তি হওয়ার আগে তার এক মাস্টার মশাই ছিল। সেই মাস্টারমশাইকে কাছে তিনি পড়তেন। তার অসাধারণ মেধা শক্তি তাকে সবার কাছে প্রিয় করেছিল। তিনি একবার দেখতেন, যা তাই পড়ে নিতেন। বাড়িতে কোনো ভিখারি বা সন্ন্যাসী এলেই তিনি বাড়ির সমস্ত কিছু দিয়ে দিতেন। কখনো তিনি তার নিজের পরনের ধুতি, বাবার কাপড় চোপড়, বাড়ির মূল্যবান জিনিস তিনি ভিখারি অথবা সাধুদের হাতে দিয়ে দিতেন। এতে বাড়িতে খুব সমস্যা তৈরি হচ্ছিল। কয়েকদিন তাকে একটি ঘরে বেঁধে রাখা হলো। সেই ঘর থেকে সে ছুঁড়ে সব কিছু দিতে লাগলো। তার দেওয়া জিনিস ভিখারিরা সাধুবাদ জানিয়ে নিতে লাগলো। সে একদিন সাধুদের দেখে বললো, আমিও বড় হয়ে সাধু হব। নরেনের একদিন স্কুলে তারও দুষ্টমি শেষ ছিল না। স্কুলে শিক্ষকের উপস্থিতি সেই ছাত্রদের সাথে কথা বলতো। শিক্ষকরা অনেকে টের পেতেন না। পেছনের দিকে বেশ বেঞ্চিতে বসে সে আচ্ছা করে বন্ধুদের সাথে গল্প চালিয়ে যেত। একদিন এক শিক্ষক দেখতে পেলেন ছাত্ররা সব গল্প করছে, তিনি পড়াচ্ছেন। তিনি ওই ছাত্রদের জিজ্ঞেস করলেন। কোনো ছাত্রই উত্তর দিতে পারল না, কিন্তু নরেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। তিনি ভাবলেন, নরেন তাহলে কথা বলেনি। অন্যান্য ছাত্রদের তিনি বেঞ্চিতে দাঁড়াতে বললেন। তখন স্কুলে বেঞ্চিতে দাঁড়ানো একটি শাস্তি ছিল। সবাই উঠে দাঁড়ালো, কিন্তু সবাই জুড়ে বলতে লাগলো, ওই নরেন বসে আছে, নরেন তো কথা বলছিল, তাই আমরা বলছিলাম। নরেনও উঠে দাঁড়ালো বেঞ্চিতে। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, তোমাকে তো উঠতে বলিনি, তুমি উঠলে কেন? তখন বলল, স্যার আমি তো গল্প করছিলাম। নরেন খেলাধুলা ভালোবাসত। মাঠে যেত, যত রকমের খেলা ছিল সে খেলতো। বক্সিং, দৌড়দৌড়ি, জাম্প, হাই জাম্প, ব্যায়াম, সমস্ত। ফুটবল খেলা তার প্রিয় খেলা ছিল। বাড়িতে আরেকটি খেলা সে খেলতো, রাজার খেলা। বাড়ির সামনে সিঁড়ি ছিল, বড় বড় তাক করে সিঁড়ি। সেই সিঁড়িতে তার বন্ধুরা বসতো। সে সবার উপরে উঠে রাজা হয়ে বসতো। তার কেউ কর্মচারী ছিল, কেউ মন্ত্রী ছিল। সবাই তার কাছে রাজ্যের খোঁজ খবর দিত, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হতো। কেউ না এলে তাকে খুঁজতে যাওয়া হতো, পাঠানো হতো। এমনিই ছিল তার নতুন খেলার ভাব। সে আরও নতুন খেলা উদ্ভাবন করত। তার এই অসীম বন্ধুসুলভ মনোভাব তাকে পরে সংগঠন প্রিয় করে তুলেছিল। তিনি যে সংগঠন করেছিলেন তার নাম রামকৃষ্ণ মিশন। সবাই ঘোড়ার চালক ছিল নরেনের বিশেষ বন্ধু। কোচমানের মাথায় বিশাল এক পাগড়ি বেঁধে, হাতে চাবুক নিয়ে ঘোরাতে গাড়ির সামনের উপরে আসনে বসে গাড়ি চালায়। প্রায়ই দেখা যায় কেউ নরেন্দ্র খুবই ঘনিষ্ঠ আপনজনের মতো কোচম্যানের সঙ্গে বসে গল্প করছে। সে আরও মনে করতো যে ঘোড়ার তত্ত্বাবধায়ক, রক্ষক, সহিস সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি। নরেন মাঝে বলতো সে বড় হয়ে একজন কোচম্যান হবে। একদিন তাকে স্কুলে নিয়ে যায় এক মহিলা, বাড়িতে কাজ করে। সে একদিন দৌড়ে আস্তে বলল মাকে,
যে দেখুন মা, আপনার ছেলে